ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে বিরল ঘটনার সাক্ষী থাকলো গোটা ভারতবর্ষ। তার কারণ মাদ্রাসা সার্ভিস কমিশন, পশ্চিমবঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশন দ্বারা যে নিয়োগ সম্পন্ন হয়েছে, কার্যত প্রতিটা পয়েন্ট ধরে ধরে উপহাস করলেন বিচারপতিদ্বয়। সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্ত মহাশয়ের বেঞ্চে এই মামলা ছিল এবং একাধিক দিন ধরে এই শুনানির পর্ব চলছে। সেখানে যে কথাগুলো আজকে উঠে এসে, যেমন যেখানে সিলেকশন প্রসেস মানা হয়নি সেখানে নিয়োগের তো কোনো ভ্যালুই নেই, এই ধরনের মন্তব্য থেকে শুরু করে উপহাস করেছেন। যে আন্ডার কভার রিক্রুটমেন্ট হয়েছে, ভিতরে ভিতরে ছোট ছোট করে রিক্রুটমেন্ট চালিয়ে গেছে, কিন্তু কোনো পাবলিক নোটিশ সেই অর্থে ছিল না, যোগ্য ছেলেমেয়েরা আবেদনই করতে পারেননি সেই ক্ষেত্রে। মানে কতটা নিখুঁত অবজারভেশন হলে এই ধরনের মন্তব্য করা যেতে পারে, এবং পুরো উপহাস করেছেন। 3 থেকে 4টি পয়েন্ট নিয়ে আজকে উপহাস করেছে যে পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি, গত গত 10 বছরে যে ঘটনা ঘটানো হয়েছে পশ্চিমবঙ্গে, তাতে আর বিন্দুমাত্র বলার ব্যাপার নেই যে কী চলেছে এই গোটা নিয়োগ দুর্নীতি বা শিক্ষক নিয়োগ দুর্নীতির মতন বিষয়গুলোতে। সেক্ষেত্রে এই বেঞ্চে, দীপঙ্কর দত্ত স্যারের বেঞ্চেই কিন্তু যেমন এদিকে টেটের গোটা বিষয়টা রয়েছে, 20 বছর 25 বছর পর আবার নতুন করে টেট অনেককে বসতে হচ্ছে, বসানো হচ্ছে তাদেরকে তাদের যোগ্যতা প্রমাণ করার জন্য। তার পাশাপাশি মাদ্রাসা সার্ভিস কমিশনের যেটা আগামীকালও হিয়ারিং হচ্ছে, এবং সেখানেও কিন্তু নানান ধরনের অবজারভেশন, নানান ধরনের দুর্নীতি, নানান ধরনের স্বজন পোষণ, নানান ধরনের বেনিয়ম কিন্তু সামনে চলে এসেছে। সিলেকশন কমিটি মানে সিলেকশন প্রসেসটাই মানা হয়নি, বিভিন্ন ছোট ছোট পয়েন্ট ধরে আজকে আর্গুমেন্টগুলো হচ্ছিল। তো সেই বেঞ্চে কিন্তু 32,000-এর মতন একটা বড় মামলা কিন্তু সেই বেঞ্চে রয়েছে। এবং কি অবজারভেশন হতে পারে যেখানে হঠাৎ করে রাতের অন্ধকারে 1 নাম্বার বাড়িয়ে একটা অংশকে চাকরি দিয়ে দেওয়া হলো, মানে অকল্পনীয় জিনিস। মানে প্যানেল আজ পর্যন্ত পাবলিক হলো না, এই সমস্ত অবজারভেশন সেখানে কেমন রাখবে? একটা থার্ড পার্টি অবৈধ এজেন্সিকে দিয়ে প্যানেল তৈরি করা। যাকে এর মাঝে একটা ছোট্ট আপডেট দিয়ে এটা নিয়ে যদিও শেষে আমি আর একটু কথা বলবো। অনেকেই ফোন করছেন, যোগাযোগ করছেন, কিন্তু বিভিন্ন কারণে আমাদের অ্যাডমিনদের সাথে যোগাযোগ হচ্ছে না। তাদেরকে বলে দিই যে 32,000 মামলায় এখনও যারা বিভিন্ন সময় ডিভিশন বেঞ্চে ছিলেন বা সিঙ্গেলে ছিলেন বা ছিলেন না, বা তাদের মনে হচ্ছে যে কোনো কারণে এই মামলার সাথে যুক্ত থাকাটা দরকার, এই সত্যিটা উদ্ঘাটন করা দরকার, তো তারা কিন্তু সরাসরি নিচে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন। অর্থাৎ এই 32,000 মামলায় যদি আপনি এক পার্টি হয়ে থাকতে চান, সরাসরি যুক্ত হতে চান, তো অবশ্যই টিআরএসি অ্যাডমিন প্যানেলের নাম্বার আছে, তাদের সাথে যোগাযোগ করবেন। তারা কিন্তু আপনাকে সঠিক পরামর্শ দেবে, তার কারণ সঠিক পরামর্শ ছাড়া এই জায়গায় টিকে থাকা যাবে না। যাক, পুরোনো বিষয়টা ফিরে আসি। যে যে অবজারভেশন আজকে মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়ে সুপ্রিম কোর্ট রেখেছে, এই বেঞ্চ রেখেছে, তাতে করে পশ্চিমবঙ্গ নিয়ে কিন্তু একটা মানে কি বলবো, একটা মানে মানে ধারণা অলরেডি তাদের চলে এসেছে যে যেখানে এসএসসি 26,000 চাকরি বাতিল মামলা, আর যেখানে বাতিল হয়ে গেছে সেগ্রিগেশন, সিবিআই রিপোর্টের পরে, সিবিআই ভেরিফাইড রিপোর্টের পরেও অনেকটা প্রকাশ্যে এসে কিন্তু অনেক যোগ্য শিক্ষক শিক্ষিকা সেখানে বাদ চলে গেছেন। তার কারণ সেগ্রিগেশন পরিষ্কারভাবে হয়নি, হয়েছে একটা অংশ কিন্তু পরিষ্কারভাবে হয়নি, কিন্তু ওটাকেও মান্যতা দিয়ে কিন্তু করা যেত। কিন্তু একজনও অযোগ্য যাতে ঢুকে না থাকতে পারে তার জন্য কিন্তু ইন্টার সিলেকশন প্রসেসটাকে শেষ করে মানে নতুন করে করতে বলা হয়েছে, এবং তাদেরকে নতুন করে পরীক্ষায় বসতে হয়েছে। তো সেই জায়গায় 32,000-এ তো অজস্র পয়েন্ট রয়েছে, বিভিন্ন স্বাদের এলিমেন্ট এখানে রয়েছে। এমন একটা কোম্পানি তারা কয়েকজন কোটি করে চার্টার্ড অ্যাকাউন্ট ফার্ম, তাদের সেই ধরনের কোনো পূর্ব অভিজ্ঞতা নেই। যারা একটা চার্টার্ড অ্যাকাউন্ট ফার্ম, তারা প্যানেল কি করে তৈরি হয় তারা জানে না, তাদের গেজেট সম্পর্কে কোনো ধারণা নেই। সিলেকশন যে 9 পাতার গেজেট তৈরি করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই সময় সরকার, তো তারা সেই গেজেট মোতাবেকই কাজ করে, অর্থাৎ স্ট্যাটুটরি রুল ব্রেক করেছে। যে রুল তারা নিজেরা ফ্রেম করেছে সেই রুলটাকেই ব্রেক করে দিয়েছে একটা অবৈধ সিলেকশন কমিটিকে বাদ দিয়ে। সিলেকশন কমিটি যার মাথায় সেক্রেটারি থেকে শুরু করে প্রেসিডেন্ট থেকে শুরু করে সবাই থাকবে সেখানে, প্রত্যেকটা ডিপিএসসির প্রতিনিধি থাকবে, এসএসটি কমিশনের লোকজন থাকবে, এদেরকে সরিয়ে রেখে ডিএম এর প্রতিনিধি থাকবে। তো তাদেরকে ব্যতীত রেখে একটা অবৈধ কোম্পানি, এবং সেখানে চার্টার্ড অ্যাকাউন্ট ফার্ম, তারা কি জানে তাদের কোথায় মানে এসএসটি কমিশনের লোকজন তাদের ওখানে বসে আছে, এসএসটি প্রতিনিধি দল আছে সেখানে, যেখানে না আছে ডিপিএসসির কোনো প্রতিনিধি দল। তো সেই জায়গা থেকেই তারা বুঝবে কি করে একটা প্যানেলে মহত্ব কতটা। রাতের অন্ধকারে এসএমএস এর ভিত্তিতে চাকরি শুনানি হলে প্রথম দিনে দেখবেন এই কথাটা উঠেছে যে প্যানেল নেই, প্যানেল পাবলিশ হয়নি, প্যানেল দেয়নি অ্যাজ পার রুলস, যে পার্টির পাঁচ অনুসারে প্যানেল দেওয়ার কথা ছিল। রাতের অন্ধকারে মানে একটা প্রার্থীর সাথে কমিউনিকেশন করা হয়েছিল যারা চাকরি পেয়েছে এসএমএস এর ভিত্তিতে। এখন এটা যদি পদ্ধতি হয়, তাহলে আর যে সমস্ত প্রার্থী এই রিক্রুটমেন্টে বসেছিলেন তাদের কি অবস্থা, তাদের অবস্থানটা কোথায়, তারা জানবে কি করে যে তার থেকে কম নাম্বারে বা তার থেকে বেশি নাম্বারে কেউ চাকরি পেয়েছে বা পায়নি, সে কতজনের ডিপ্রাইভ হলো। একটা ফ্রেশ রিক্রুটমেন্ট, একটা
পরিষ্কার চকচক করবে একটা রিক্রুটমেন্ট, সেই জায়গা কিন্তু হয়নি। তো সেগ্রিগেশন এই 32,000-এ করা যাবে বলে মনে হয় না, তার কারণ প্রচুর বিলো নাম্বারের ছেলেমেয়েরা এখানে কিন্তু চাকরি করছে 9 বছর, 9.5 বছর ধরে। তো সেই জায়গা থেকে যারা অধিক নাম্বার নিয়ে বসে আছে তারা কেন 9টা বছর ডিপ্রাইভ হয়ে থাকবে, তারা কেন টুকরে টুকরে কাটবে, তারা কেন নিজেদের পকেটের টাকায় মামলা করে করে আজকে এই জায়গাটা তৈরি হবে। পশ্চিমবঙ্গ নিয়ে ধারণা বিচারপতিদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার। এবং তারপরে কিভাবে কুক্ষিগত হচ্ছে, একটা আকাশে কেন ঘনঘটা মেঘ তৈরি হয়েছে সেটাও আপনাদের বুঝতে হবে, যে পরিস্থিতি 32-এর বিপক্ষে কোথায় কোথায়। দেখুন, বঞ্চিতদের এখন আর হারানোর কিছু নেই, বা এই মামলায় 32,000-এর পজিটিভ কিছু নেই, সব যা আছে সব নেগেটিভ। ডিভিশন বেঞ্চের রায় ত্রুটিযুক্ত বলেই কিন্তু অ্যাডমিশন হয়েছে ওখানে সুপ্রিম কোর্টে, অর্থাৎ ডিভিশন বেঞ্চের রায় যথার্থ নয়। যদি যথার্থ হতো তাহলে মামলা ডিসমিস হতো, এসএলপি ডিসমিস হতো। যেহেতু ডিভিশন বেঞ্চের রায় যথার্থ নয়, তাহলে সিঙ্গেল বেঞ্চের রায় কিন্তু এখন উপরে চলে আসছে অনেকটা। তার কারণ সিঙ্গেল বেঞ্চের অবজারভেশনগুলো আবার খুঁটিয়ে দেখা হবে, যে সিঙ্গেল বেঞ্চ অবজারভেশনগুলো ঠিকঠাক আছে কিনা, যেখানে 3 মাসের মধ্যে সিলেকশন প্রসেস করতে বলা হয়েছিল এবং প্যারা টিচারের বেতন দেওয়ার কথা বলা হয়েছিল। তো সেই জায়গা থেকে 32-এর বিপক্ষে কী কী যাচ্ছে সেটা যদি আপনাদের বলি, মূল মামলাকারীর আইনজীবী যিনি, অর্থাৎ আইনজীবী তরুণজ্যোতি তারিব, তিনি এখন যে বর্তমান সরকার হয়েছে সেই সরকারে একজন এমএলএ তিনি কিন্তু হয়েছেন। তো তিনি সমস্তটা জানেন, সরকারের খুব কাছের লোক। তো তাকে নিশ্চয়ই আরও নতুন করে বোঝাতে হবে না মামলাটার মধ্যে কী ছিল, সে এতদিন ধরে দীর্ঘ চর্চা করেছে গোটা বিষয়টা নিয়ে। তো এটা 32,000-এর বিপক্ষে যাচ্ছে, প্রথম পয়েন্ট। দেন যিনি রায় দিয়েছিলেন কাকতালীয়ভাবে, জাস্টিস গাঙ্গুলি, যিনি সিঙ্গেল বেঞ্চের ট্রায়াল কোর্টের বিচারপতি ছিলেন, তিনি এখন রুলিং পার্টির বা বিজেপির একজন সাংসদ, তিনি জড়িত আছেন এখানে, অর্থাৎ তিনি রায় দিয়ে গেছেন, তিনি আবার রুলিং পার্টি রয়েছেন। তো বুঝতেই পারছেন এই যে নতুন সরকার এসছে, এই সরকারের কী করে 32-এ সাপোর্ট করবে, যে ঠিকঠাক নিয়োগ হয়েছে এটা বলবে, মনে হচ্ছে দেখে জিরো টলারেন্স এখানে, কোনো আপোষ নয় দুর্নীতির সাথে, কোনো বিনিময়ের সাথে আপোষ নয়। আর এই তৃণমূল সরকার কি করেছে সবাই জানে, ক্লাস 2-এর বাচ্চা বলে দিতে পারবে যে কীভাবে নিয়োগ হয়েছিল, তার প্রমাণ লাগবে না, সে বলে দিতে পারবে যে কীভাবে নিয়োগ হয়েছিল এই রিক্রুটমেন্ট। দেন এটা একটা পয়েন্ট গেল। দেন নতুন রাজ্য সরকার, একদমই ঠিক কথা, নতুন রাজ্য সরকার কী মনে হয় দাঁড়াবে পাশে? এত সোজা দেখেনি তারা কারা 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 চাকরি পেয়েছে, কীভাবে এগুলো লুট হয়েছে, যোগ্য মেধাদের বঞ্চনা করে এই চাকরি হয়েছে, তারা দাঁড়াবে মনে হচ্ছে এত সোজা? এটা 3 নাম্বার নেগেটিভ পয়েন্ট। নতুন পর্ষদের নতুন অবস্থান। দেখুন, পর্ষদ স্ট্যাটুটরি একটা সংস্থা, তারা করতে পারে, কিন্তু আপনার প্রত্যেকে জানাতেন এগুলো শুধু মানে লিখিত কিছু কথা। বাস্তবে সরকারের অধীনস্থ হয়ে যেমন এসএসসি কাজ করে, সরকারের অধীনস্থ হয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ এরাও কাজ করে। সভাপতিকে বসিয়ে রাখবে, নতুন সভাপতি এত কথা মানে অ্যাসাইন হয়ে গেছে, আইনজীবী পাল্টে যে গেছে অলরেডি মনে হয় সম্ভবত কিছু ক্ষেত্রে। তো নতুন পর্ষদে নতুন অবস্থান তো হবেই। যারা এতদিন প্রিভেন্ট করে বা যারা আটকে রেখেছিল না ঠিক 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 ঠিক, এখন তাদের মনে হয় ভুল 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 ভুল। তারপরে কোণঠাসা আমাদের কল্যাণবাবু, তার কারণ হচ্ছে ভোটে তো পরাজয় ঘটেছে, যে বেঞ্চে সে গলাবাজি করে গেছিল যে দিল্লির থেকে লোক তুললে মানে নিয়ে যাবে, নিয়ে গিয়ে আনন্দ উৎসব মিছিল উৎসব করবে, নিমন্ত্রণ করবে, চেটেছে, ভালো রকম চেটেছে। তারপরে গিয়ে একাধিক তো ওখানে খেয়েছে, এখন তো অনেকটাই নমনীয় গলা, আমি জানি না কতটা ফান্ড দিয়ে ইন সার্ভিসে তাকে এনার্জিতে ধরে রাখতে পারবে। তার কারণ এতদিন তো সরকারের কিছু কিছু বিষয়ে তিনি চালাচ্ছিলেন, তো এখন তো সেই জায়গাটা নেই, রুলিং পার্টিতে তিনি আর নেই, বিরোধী দলে চলে গেছেন। তো কতটা সাপোর্ট করবে, কতটা ধরে রাখবে সেটা একটা বড় বিষয়। তো কোনটা হয়ে পড়েছেন অলরেডি কল্যাণ ব্যানার্জি বাবু। অবসরপ্রাপ্ত আইনজীবী যিনি অ্যাডভোকেট জেনারেল এজি দত্ত স্যার, তার কথাও এখানে বলবো। যেহেতু তিনি সরকারের একজন প্রতিনিধি, তো সেক্ষেত্রে তো তিনি থাকছেন না এখানে, তো এই মামলাতে তাকে এঙ্গেজও ওই অর্থ করা যাবে না, তিনি নিশ্চয়ই বলবেন না, কারণ তিনি কোনো এক্ষেত্রে যারা ডিভিশন বেঞ্চে যারা অ্যাপিলেন্ট ছিল তাদের হয়ে কিন্তু তিনি দাঁড়ানি, তিনি এটার পর্ষদের হয়ে বা সরকারের হয়ে কথা বলেছেন, তো তাকে পাওয়া যাবে না, সেই সৈকত তিনি তো অলরেডি অবসর গ্রহণ করে নিয়েছেন। আর তারপরে রাজ্যে নতুন মুখ্যমন্ত্রী যিনি হয়েছেন শুভেন্দুবাবু, তো সেক্ষেত্রে তিনি তো জিরো টলারেন্স নিয়ে এগোচ্ছেন এবং তিনি গোটা বিষয়টা তাকে নতুন করে বোঝাতে পারেন। ইতিমধ্যে তার একাধিক ভিডিও ভাইরাল হয়েছে এবং গোটা বিষয়টা তিনি একদম নখদর্পণে জানেন, ঠিক আছে। তো সেই জায়গা থেকে ভীষণভাবে কোণঠাসা। সমাধান একটা আছে, সমাধান যে নেই সেটা বলা ভুল। দেখুন, 2009-এর ক্ষেত্রে আমরা দেখেছি ওএমআরসিতে শূন্য পাওয়া ব্যক্তিদেরও কিন্তু চাকরি দিয়েছে, সলিউশন টেনেছে সিঙ্গেল বেঞ্চের জাস্টিস আশা মান্তাসা, সেটা ডিভিশন বেঞ্চে গেছে, সেটা সুপ্রিম কোর্টে গেছে, সেটা অ্যাপেল হয়েছে। তো সেই রায় কিন্তু বর্তেছে এবং অনেকে ওএমআরসিতে শূন্য পাওয়া প্রাথমিকে চাকরি করছে। কিন্তু এই বিচারপতির অবজারভেশন যেটা, সেটা হচ্ছে তিবঙ্গ দত্তবাবুর যে অবজারভেশন, তো সেক্ষেত্রে তিনি বলছেন যে যারা ভবিষ্যৎ তৈরি করবে এবং যে সমস্ত শিক্ষার্থী বা বিদ্যার্থীরা আছে যারা আমাদের শিশু সন্তানাদি, তারা যাতে ভালো হাতে থাকে সেই বিষয়টা দেখা, সেখানে কোনো কম্প্রোমাইজ করা যাবে না।
এটাও বলছেন সেক্ষেত্রে। এখন যদি এক্ষেত্রে মামলাকারীদের চাকরির রাস্তা যদি পরিষ্কার করে দেন, তাহলে হয়তো সেই মানে অ্যাডজাস্টমেন্টে গোটা বিষয়টা সেটেল হতে পারে। আদারওয়াইজ মানে ডিস্ট্রয় ছাড়া কিছু, মানে ধ্বংস ছাড়া এখানে কিছু নেই। এখানে কনস্ট্রাকটিভ ওয়েতে আর কিছু জায়গা নেই যেখানে গিয়ে কিছু টিকবে বলে মনে হয়। পুরোটাই আমি তো দেখালাম কতগুলো পয়েন্ট তাদের বিপক্ষে গেছে, পজিটিভে কিচ্ছু নেই। গুটি কয়েক আইনজীবী শুধুমাত্র তাদের সাপোর্ট করছে এবং শুধুমাত্র তারা ফিসটা ক্যারি করছে, এবং এই ফিসটাও হয়তো তাদের লিগালি মানে তাদের অনেকের মানে মেধাসম্পন্ন ছেলে মেয়েদের চাকরির জায়গায় এরা কয়েকজন চাকরি পেয়ে সেই ফিসটা দিয়ে হয়তো লড়াইটা হচ্ছে। তো সেই জায়গা থেকে দিন খুব খারাপ, পরিস্থিতি খুব খারাপ। মাদ্রাসা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের অবস্থান গোটা গোটা বিচারপতিরা বুঝতে পারছেন। সেই জায়গা থেকে পিটিশনাররা যদি এখানে সুস্থভাবে এদেরকে দিয়ে দেওয়া যায় তাহলে হয়তো মুক্তি, এছাড়া মুক্তির কোনো রাস্তা নেই। এবার প্রচুর অ্যালিগেশন, অনেক অ্যালিগেশন আছে, সিবিআই রিপোর্ট অনেক কিছু বলে দেবে। ধন্যবাদ, এই ছিল গুরুত্বপূর্ণ ভিডিও, ভালো থাকবেন।